বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পগুচ্ছে সংকলিত একটি উল্লেখযোগ্য ছোট গল্প। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলি তোমাদের কাছে এসে যাবে। কমেন্ট করেও তোমাদের কথা আমাকে জানাতে পারবে। তো ছোট গল্প ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় হঠাৎ করে নূতন ফন্দি আসলো। নদীর ধারে পড়েছিল এক বিশাল শালকাঠ। কেউ সেটা ফেলে রেখেছে মাস্তুল তৈরির জন্য। স্থির হয় সে তার দলবল নিয়ে সেটা গড়িয়ে নিয়ে যাবে। দরকারের সময় কাঠের মালিক সেটাকে না পেয়ে কেমন অসুবিধায় পড়বে, এই ভেবে সকলেই সেই কাজে সম্মতি জানায়। কোমর বেঁধে সকলেই তৈরি, কিন্তু ফটিকের ছোট ভাই মাখন সেই গুড়ির উপর গিয়ে বসে পড়ে। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আটটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। ভয়ে ভয়ে একজন তাকে ঠেলা দে, কিন্তু সে অনড়। ফটিক মারের ভয় দেখায়, উঠতে বলে, কিন্তু মাখন নড়ে চড়ে সে তার আসনটা পাকা করে নেয়। ফটিকের ইচ্ছা ছিল তার গালে একটি চর কষায়, কিন্তু সাহস হয় না। ফটিকের মাথায় আগের চেয়ে ভালো একটি খেলার কথা আসে। ঠিক হয় মাখন শুদ্ধ তারা কাঠের গুঁড়িটা গড়াবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। মাখন শালকাঠের গুড়ির উপর বসে থাকবে আর তার দাদা ফটিক ও তার সঙ্গীরা সেটাকে গড়িয়ে নিয়ে যাবে, এটা মাখনের কাছে ছিল সম্মানের ব্যাপার। কিন্তু এই খেলাতে যে বিপদ হতে পারে তা মাখন, ফটিক বা তার দলবল কেউই ভাবেনি। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা, হেইও, সাবাস জোয়ান, হেইও। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব ও তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল,
খেলা ভাঙিয়া গেল। মাখনকে শুদ্ধ কাঠটা গড়ানো মাত্রই সে নিচে পড়ে যায়। অমনি মাখন ফটিককে মারতে শুরু করে ও নিজের মুখে নাকে আঁচড় কাটে এবং কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেলে খেলা ভেঙে যায়। ফটিক গোটাকতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। খেলা ভেঙে গেল। ফটিক তখন গোটাকতক কাশ তুলে নিয়ে একটি আদ্রবা নৌকার গলুইয়ের উপর বসে তার গোড়া চিবোতে থাকে। এইখানে সেই সময় একটি বিদেশি নৌকা থেকে এক অর্ধবয়সী ভদ্রলোক বেরিয়ে আসেন, যার গোঁফ কাঁচা, চুল পাকা। নৌকাঘাটে আসার পর ওই ভদ্রলোক ফটিককে জিজ্ঞাসা করেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? উত্তরে ফটিক জানায়, ওই হোথা। কিন্তু সে কোন দিক নির্দেশ করে তা কারুর বোঝার সাধ্য নেই। পরে তিনি অন্য একজনের সাহায্য নিয়ে গন্তব্যে পৌঁছান। অবিলম্বে বাঘা বাগ দিয়ে আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কুলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কক্ষনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। বাড়িতে ফিরে যেতে অসম্মত ফটিককে বাঘা বাগ দিয়ে এসে আড়কুলা করে তার মায়ের কাছে নিয়ে হাজির হলো। ফটিককে দেখেই তার মা জানতে চান সে তার ছোট ভাই মাখনকে মেরেছে কিনা। ফটিক সত্যি কথাই বলে যে সে মারেনি, কিন্তু মাখন তার দাদাকে মার খাওয়ানোর জন্য মিথ্যে কথা বলে, যেটা ফটিকের সহ্য হয়নি। সে তার মার সামনেই মাখনকে একটা জোরে চড় কষিয়ে দিল। কিন্তু তার মা মাখনের পক্ষ নিয়ে ফটিকের পিঠে আঘাত করলেন। ফটিক তার মাকে ধাক্কা দিল। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। বিশ্বম্বরবাবুর বাড়ি কলকাতায়। তিনি দীর্ঘদিন কর্মসূত্রে পশ্চিমে ছিলেন। সেখান থেকে তিনি কলকাতায় এসেছেন এবং আসার পর তিনি তার বোনের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন।
ফটিক চক্রবর্তীর মা তার দাদাকে শ্রদ্ধার সঙ্গে গড় করে প্রণাম করলেন। ইতিমধ্যে তার বোনের 2 সন্তান হয়েছে, তারা অনেকটা বড় হয়েছে। তার বোনের স্বামীও বেঁচে নেই। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। অনেক দিন পরে ভাই ও বোনের দেখা, সেজন্য খুব আনন্দে কাটল কয়েকটা দিন। এই কয়েকদিন আনন্দে কাটার পর বিশ্বম্বরবাবু চলে যাওয়ার 2-1 দিন আগে তার বোনের সঙ্গে ছেলেদের পড়াশোনা ও অন্যান্য বিষয়ে খবর নিয়ে জানতে পারেন ফটিক অবাধ্য, উচ্ছৃঙ্খল, পাঠে মন নেই। সে তুলনায় মাখন শান্ত, সুশীল, বিদ্যানুরাগী। তিনি তাই ফটিককে কলকাতায় নিয়ে যাবেন বলেন এবং নিজের কাছে রেখে শিক্ষা দেবেন। ফটিকের মা দেখলেন এমন হাড় জ্বালাতন করা ছেলে যদি কলকাতায় গিয়ে মানুষ হয় তাতে তারও মঙ্গল। তাই তিনি দাদার এই প্রস্তাবে সম্মত হলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার সর্বদাই মনে আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলিয়া দে, কি মাথাই ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। ফটিককে তার মা জিজ্ঞাসা করলেন, ফটিক মামার সাথে কলকাতায় যাবে কি না? ফটিক লাফিয়ে উঠল এবং বলল, যাবে সে। ফটিক চক্রবর্তীর এত উৎসাহ দেখে তার মা একটু ক্ষুণ্ণ হলেন। উৎসাহ এমনই ছিল যে তার রাত্রে ঘুম হয় না। তার মামাকে সে সব সময়ই জিজ্ঞাসা করত, কবে যাবে, কখন যাবে। এতে মামা অস্থির হয়ে উঠতেন। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগদখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত, অশিক্ষিত, পাড়াগেয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে। অবশেষে মামার সাথে কলিকাতা যাত্রার দিন সে তার সম্পত্তি অর্থাৎ ছিপ, ঘুড়ি, লাটাই আনন্দের সঙ্গে ছোট ভাই মাখনকে উপহার হিসেবে দিয়ে গেল। কলকাতায় পৌঁছে তার মামির সঙ্গে তার আলাপ হলো। ফটিক ভেবেছিল মামিমার স্নেহ ভালোবাসা পাবে, কিন্তু মামিরই 3টি ছেলে, তারপর ফটিকের মতো এরকম 13-14 বছরের একটি গ্রাম্য কিশোর। ফটিকের মামা বিশ্বম্বরবাবু কাজটা যে ভালো করেননি তা আভাসে ইঙ্গিতে মামিমা জানিয়ে দেন। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহও উদ্রেক করে না।
তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো আধো কথাও নেকামি, পাকা কথাও জেঠামি এবং কথামাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। বিশেষ করে 13-14 বছরের ছেলেরা হচ্ছে ঝামেলা। এরা কোনো কাজের হয় না এবং তাদের সঙ্গে কথা বলেও কোনো আরাম পাওয়া যায় না। ছোটোবেলায় সেই যে আধো আধো কথার মিষ্টতা এই বয়সে চলে যায় এবং নিজে থেকে কিছু বুঝিয়ে বললেও সেটাকে মনে হয় পাকামো। শিশুদের এবং যুবকদের অনেক দোষ ত্রুটি মাপ করা যায়, কিন্তু এই বয়সে কোনো ত্রুটি যেন অসহ্য মনে হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা ও ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। ফটিক বুঝতে পারে সে যেন দুনিয়ার কোথাও খাপ খাচ্ছে না। সে অনেকটা স্নেহ কাতর হয়ে পড়ে, কিন্তু কেউ তাকে স্নেহ করে না বা কেউ করার সাহস পায় না। স্নেহ করাটা অনেকে প্রশ্রয় মনে করে, সেই কারণে সে অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। এই বয়সে মায়ের সঙ্গ ছাড়া অন্য কোথাও অপরিচিত জায়গা যে তার কাছে একদম নরকের মতো সে সেটা বুঝতে পারে। এই বয়সে সকল নারী জাতিকে মনে হয় যেন তারা স্বর্গের জীব। বয়ঃসন্ধিক্ষণে যে কোনো নারী সম্পর্কে বিশেষ কৌতূহল থাকে, এমনকি কোনো নারীর থেকে প্রেম, ভালোবাসা, স্নেহ পাওয়ার জন্য এই সময়ে মন ব্যাকুল থাকে। কিন্তু পরিস্থিতি যদি উল্টো হয়, তখন সেটা দুঃসহ বলে মনে হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। মামির বাড়িতে এসে সে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারে না। কেউ তাকে ভালোবাসে না। তার চেহারা আর ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। মামির চোখে কোনো স্নেহ ভালোবাসা নেই, সে যেন একটা দুষ্ট গ্রহের জীব। এতে ফটিকের মনে খুব আঘাত লাগে। মামির কোনো কাজ পেলে সে খুশি মনে করে দেয়, বরং দরকারের চেয়ে বেশিই করে। কিন্তু মামি তার আগ্রহকে থামিয়ে দিয়ে পড়ায় মন দিতে বলেন। মামির এই বেশি যত্নটা ফটিকের কাছে নিষ্ঠুর অবিচার বলেই মনে হয়।
ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁফ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাই রে নাই রে নাই রে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। ফটিক মামির সঙ্গে আলাপ হওয়ার পর বুঝতে পারে সে তার কাছে এক আপদ মাত্র। মামির কাজ করেও কোনো আনন্দ নেই তার, শুধুই অনাদর। কোথাও হাঁফ ছাড়বার তার জায়গা নেই। চার দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিক যখন ছটফট করে তখনই তার গ্রামের কথা মনে পড়ে। সে যেন দেখতে পায় তার ধাউস ঘুড়ি নিয়ে সে ছুটে বেড়াচ্ছে, উচ্চস্বরে গাইছে, তাই রে নাই রে নাই রে না। ঘুরে বেড়াবার নদী তীর, যখন তখন নদীতে ঝাঁপ, তার দলবল, স্বাধীনতা আর মায়ের মুখ প্রভৃতি। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত বেকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ ও সুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারক্লান্ত গর্দভের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। ফটিকের সব রকম উন্নতির জন্য কলকাতায় তাকে তার মামা আনলেও তার কোনো রকম পরিবর্তন ঘটেনি। স্কুলে তাকে পড়া জিজ্ঞাসা করলে সে হা করে চেয়ে থাকে। মাস্টারের মার শুরু হলে সে ভারক্লান্ত গাধার মতো নীরবে সহ্য করে, এতে সে অপমানিত হয়। অন্যদিকে ছেলেরা খেলার ছুটি পেলে সে জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদের দিকে চেয়ে থাকে। সেখানে কাউকে খেলতে দেখলে তার মন অধীর হয়ে ওঠে। প্রেম ও স্নেহহীন মামার বাড়ির জীবন তার কাছে অসহ্য হয়ে ওঠে। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনও ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। একদিন অনেক সাহস করে ফটিক তার মামাকে জিজ্ঞেস করে যে সে তার মার কাছে কবে যাবে। উত্তরে তার মামা বলেছিলেন, স্কুল ছুটি হলে যাওয়া যাবে। কিন্তু স্কুল ছুটি হতে অনেক দিন দেরি। এদিকে একদিন ফটিক বই হারিয়ে ফেলে। স্কুলে এমনিতেই তার পড়া তৈরি হয় না, আবার তার উপর বই হারিয়ে ফেলে একেবারে নাজেহাল অবস্থা। মাস্টারমশাই রোজ তাকে বকাঝোকা মারধর এবং অপমান করতেন।
তার মামাতো ভাইরা তাকে নিজেদের ভাই বলতে অস্বীকার করত। তাছাড়া তার অপমানে অন্যান্য সহপাঠী যত আনন্দ পায়, মামাতো ভাইদের আনন্দ ছিল তার চেয়েও বেশি। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের প্রান্তে দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। এই অপমান অত্যাচার অসহ্য বোধ হওয়াতে ফটিক একদিন তার মামির কাছে এসে বলে তার বই হারিয়ে ফেলার কথা। মামি বিরক্ত হন এবং বলেন, মাসে 5 বার করে বই কিনে দেওয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। অন্যের পয়সা নষ্ট হচ্ছে এই কথা সে অনুভব করতে পারে এবং তাতে তার মায়ের উপর খুব অভিমান হয় এবং সে চুপ করে থাকে। তার হীনতা এবং দৈন্যতা তাকে যেন মাটির সাথে মিশিয়ে ফেলে। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। স্কুল থেকে আসার পর ফটিকের মাথা ব্যথা ও গা শিরশির করছিল। সে বুঝতে পারছিল এটা জ্বরের লক্ষণ। মনে একটা আশঙ্কা হচ্ছিল, মামি জানতে পারলে ভীষণ বিরক্ত হবেন। একমাত্র নিজের মা ছাড়া দুনিয়ায় কারোর কাছে কোনো ধরনের সেবা পাওয়া যে অসম্ভব সে তা অনুভব করতে পারছিল। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। পরের দিন ফটিকের আর দেখা পাওয়া গেল না। প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করা হলো, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখচক্ষু লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্বরবাবু প্রায় কুলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। সেদিন রাত্রে আবার অবিরাম বৃষ্টি হচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পরে ফটিককে না পেয়ে বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। সারাদিনের পর সন্ধ্যার সময় 2 জন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে বিশ্বম্বরবাবুর কাছে নিয়ে আসলো। রাস্তায় তখন হাঁটু জল, তার সারা শরীর ভেজা ছিল, গায়ে ছিল কাদা, চোখ মুখ লাল রঙের এবং সে কাঁপছিল। বিশ্বম্বরবাবু তাকে প্রায় কুলে করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে।
ফটিকের মামি তাকে দেখেই বিরক্ত হয়ে বলেন, অন্যের ছেলেকে নিয়ে কেন তাদের এই কর্মভোগ করতে হচ্ছে, এবং ফটিককে তার বাড়িতে পাঠিয়ে দিতে বলেন। আসলে সারাদিন তিনিও দুশ্চিন্তায় ছিলেন, যার ফলে ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, ছেলেদের সাথেও দুর্ব্যবহার করেছেন। ফটিক কেঁদে কেঁদে বলল যে সে মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফিরিয়ে আনা হয়েছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে দাঁড়ায় তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। জ্বর বাড়ায় ফটিক প্রলাপ বকছিল। বিশ্বম্বরবাবু ডাক্তার নিয়ে আসলেন। ফটিক এই অবস্থায় তার মামাকে জিজ্ঞেস করল যে তার ছুটি হয়েছে নাকি। মামা চোখের জল মুছে ফটিককে আদর করে তার কাছে এসে বসলেন। ফটিক জ্বরের ঘোরে বলতে লাগলো, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফেল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে, এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। পরের দিন দিনের বেলা ফটিকের কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে এলে সে ঘরের চারিদিকে তাকিয়ে দেখল যেন কাউকে সে খুঁজছে। বিশ্বম্বরবাবু ফটিকের মনের অবস্থা বুঝতে পেরে তার কানের কাছে এসে আস্তে আস্তে বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। ফটিক দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুয়ে থাকল। ডাক্তারবাবু এসে বলে গেলেন, ফটিকের অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু ফটিকের মায়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। ফটিক অনবরত প্রলাপ বকছিল জ্বরের ঘোরে। এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বর বহু কষ্টে তাহার সুখোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এমন সময় ফটিকের মা দ্রুতবেগে ঘরে চিৎকার করে কাঁদতে লাগলেন। বিশ্বম্বরবাবু ফটিকের মাকে অর্থাৎ নিজের বোনকে খুব কষ্টে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি ফটিকের বিছানার উপর আছড়ে পড়ে চিৎকার করে কেঁদে কেঁদে ডাকলেন, ফটিক, সোনা, মানিক আমার। মায়ের চিৎকারে সে উত্তর দিল, হ্যাঁ। তিনি আবার ডাকলেন, ওরে ফটিক, বাপধন রে।
ফটিক পাশ ফিরে কারুর দিকে না তাকিয়ে আস্তে আস্তে বলল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। অবচেতন মনে ফটিক তার মায়ের কাছে যেতে চেয়েছিল, তাই চেতনা না থাকলেও সে জ্বরের ঘোরের মধ্যে মায়ের কণ্ঠস্বর শুনে বাড়ি যাওয়ার কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি এখানেই শেষ হলো। তোমরা নিজেরা পড়বে, আরও ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ।